ক্যান্সার রোগী মাকে বিয়ের প্রস্তাব দিল ছেলে। আমি ক্যান্সার পেশেন্ট, ছেলে আমার একমাত্র সান্ত্বনা। কেমোথেরাপি চলছে, চুল পড়ে যাচ্ছে। একদিন ছেলে নিজের মাথা ন্যাড়া করে এল আমাকে সাহস দিতে। আমি কৃতজ্ঞ হয়ে ওকে জড়িয়ে ধরলাম। হঠাৎ ছেলে আমার হাতে চুমু দিয়ে বলল, মা, ডাক্তার বলেছেন তোমার আর বেশি দিন নেই। আমি আর লুকাবো না, তোমাকে আমি মায়ের চেয়েও বেশি ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই, যাতে বাকি জীবন আমরা স্বামী স্ত্রীর মতো কাটাতে পারি। রাজি আছো? আমি ছেলের কথা শুনে হতবাক হয়ে গেলাম। আমার চোখে অশ্রু জমে এলো, কিন্তু এবার ক্যান্সারের কারণে নয়, আমার ছেলের কথা শুনে। সুজ, এসব কি বলছো তুমি? আমি বিস্ময়ে জিজ্ঞাসা করলাম। তুমি আমার ছেলে। আমি জানি মা। সুজ আমার হাত ধরল। এবার আমি সরিয়ে নিতে পারলাম না। কিন্তু তোমার এই রোগের পর থেকে আমি বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে, আমার জীবনসঙ্গিনী হিসেবে। আমি অশ্রুসিক্ত চোখে তার দিকে তাকালাম। এটা অস্বাভাবিক, সুজয়। আমি তোমার জন্ম দিয়েছি, তোমাকে মানুষ করেছি। আমি জানি মা। সুজ আমার কাছে এগিয়ে এলো। কিন্তু ডাক্তার বলেছেন তোমার সময় কম। আমি চাই বাকি জীবন তোমাকে আমার স্ত্রী হিসেবে পাশে পেতে। আমরা লুকিয়ে বিয়ে করব, কেউ জানবে না। আমি সুজয়ের মাথা ন্যাড়া দেখে কাঁদলাম। আমার জন্য সে নিজের চুল কাটিয়েছে, কিন্তু এখন সে আমাকে বিয়ে করতে চায়। এটা কিভাবে সম্ভব? সুজ, এটা সম্পূর্ণ ভুল, আমি কাঁদতে কাঁদতে বললাম। তুমি একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলো। আমি সাইকিয়াট্রিস্ট নই মা। সুজ আমার গালে হাত রাখল। আমি শুধু চাই বাকি জীবন তোমাকে পাশে পেতে, স্ত্রী হিসেবে, শুধু মা হিসেবে নয়। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অনিন্দিতা সেন। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম দেবাশিস সেন, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অভিক আর তন্বী। অভিক ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। তন্বী ১২ বছর বয়সী, স্কুলে যায়। আজ আমি আপনাদের কাছে এমন একটা গল্প শোনাব যেটা আমার জীবনে ঘটেছে, এমন একটা অভিজ্ঞতা যেটা কখনো ভুলতে পারব না। এটা একটা সত্যি ঘটনা, যদিও অনেকেই বিশ্বাস করতে চাইবে না। কিন্তু আমি যা বলবো সেটা একটি অক্ষরও মিথ্যা নয়। সেদিন ছিল বৃহস্পতিবার। বাড়িতে আমি একা। দেবাশিস অফিসে গেছে, বাচ্চারা স্কুলে। আমি বসে বসে নতুন সিরিয়াল দেখছিলাম। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শুনলাম। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আবার কড়া নাড়ার শব্দ হল। আমি দরজা খুললাম, কিন্তু বাইরে কেউ ছিল না। আমি দরজা বন্ধ করে ফিরে আসছিলাম, তখনই পাশের বাড়ির বুদি, মালবিকা দি আমাকে ডাকল। অনিন্দিতা, একটু এদিকে আসবে? আমি ওনার দিকে তাকালাম, উনি তাড়াতাড়ি আমার দিকে এগিয়ে এলেন। কি ব্যাপার দিদি? ওই দেখেছিলে? একজন লোক ছিল তোমার দরজায়, উনার চেহারা ভয়ে ফ্যাকাশে দেখাচ্ছিল। কই, আমি তো কাউকে দেখিনি, আমি অবাক হয়ে বললাম। আমি স্পষ্ট দেখলাম, একজন লোক তোমার দরজায় কড়া নাড়ল। কিন্তু তুমি দরজা খোলার আগেই সে অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য মানে? কোথায় গেল? আমি জিজ্ঞেস করলাম। সেটাই তো অদ্ভুত। সে কোথাও যায়নি, শুধু মিলিয়ে গেল, মালবিকা দি বললেন। আমি বারান্দা থেকে সবটাই দেখেছি। আমি হাসলাম। দিদি, এসব কি বলছেন? কেউ অদৃশ্য হয়ে যায় নাকি? আমি সত্যি বলছি অনিন্দিতা। এটা প্রথমবার নয়। আমি গত ২ দিন ধরে এমন অদ্ভুত জিনিস দেখছি। আমি মালবিকাদির কথায় খুব একটা গুরুত্ব দিলাম না। ভাবলাম হয়তো উনি ভুল দেখেছেন। কিন্তু বিকেলে যখন তন্বী স্কুল থেকে ফিরল, সেও বলল অদ্ভুত কথা। মা, আজ স্কুলে যাওয়ার পথে আমি একটা অদ্ভুত লোক দেখেছি, তন্বী বলল। সে আমাকে দেখে হাসছিল। আমি ওদিকে তাকাতেই সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আমার শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কিরকম দেখতে ছিল সে? লম্বা, কালো পোশাক পরা, মুখে একটা অদ্ভুত হাসি, তন্বী বলল। এটা ঠিক মালবিকা দি যে লোকের কথা বলেছিলেন তার বর্ণনার সাথে মিলে যাচ্ছিল। সেদিন রাতে আমি যখন রান্নাঘরে কাজ করছিলাম, পেছন থেকে কেউ যেন আমার নাম ধরে ডাকল। আমি চমকে উঠে পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। এবার আমার সত্যিই ভয় করতে শুরু করল।
বিষয়টা আমি দেবাশিসকে বললাম, কিন্তু সে শুধু হাসল। তোমরা সবাই মিলে ভূতের গল্প বানাচ্ছ। এসব কিছু নেই। পরের দিন সকালে আমি সবার জন্য নাস্তা বানাচ্ছিলাম। হঠাৎ আমার চোখে পড়ল টেবিলের উপর একটা চিঠি। আমি নিশ্চিত যে সকালে টেবিল পরিষ্কার করার সময় সেখানে কোনো চিঠি ছিল না। চিঠিটা খুললাম, তাতে লেখা, তোমাদের বাড়িতে গোপন সম্পদ আছে। আমি তা ফিরিয়ে নিতে এসেছি। এবার আমি সত্যিই ভয় পেয়ে গেলাম। বাড়িতে কি কোনো গোপন সম্পদ আছে? আমরা এই বাড়িতে এসেছি মাত্র 2 বছর হল। এর আগে এখানে কারা থাকত আমরা জানি না। আমি সারাদিন চিন্তিত ছিলাম। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, আমি নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ বাগানে একটা ছায়ামূর্তি দেখতে পেলাম। একজন লোক, ঠিক যেমন মালবিকাদি আর তন্বী বর্ণনা করেছিল, লম্বা, কালো পোশাক পরা। আমার বুক ধড়ফড় করতে লাগল। লোকটি এবার সোজা আমার দিকে তাকালো এবং ইশারা করল যেন আমি নিচে যাই। আমি জানি না কেন, কিন্তু আমি ভয় পাওয়ার পরিবর্তে কেমন একটা অদ্ভুত আকর্ষণ বোধ করলাম। আমি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামলাম। বাগানে গিয়ে আমি সেই লোকটিকে দেখতে পেলাম। এবার আমি তাকে স্পষ্ট দেখতে পেলাম। সে অদ্ভুত সুন্দর ছিল, অমানবিক সুন্দর। তার চোখ ছিল গভীর নীল, এমন নীল যা আমি কখনো দেখিনি। তুমি কে? আমি জিজ্ঞেস করলাম, আমার কণ্ঠ কাঁপছিল। আমি প্রদীপ্ত, সে বলল, তার কণ্ঠস্বর ছিল গভীর এবং সুরেলা। আমি আসলে তোমাদের পূর্বপুরুষ। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। পূর্বপুরুষ? কি বলছো তুমি? হ্যাঁ, আমি তোমাদের পরিবারের পূর্বপুরুষ, তবে এই সময়ের নয়, সে বলল। আমি এসেছি 1938 সাল থেকে। আমার নাম প্রদীপ্ত সেন। আমার মাথা ঘুরতে লাগল। এটা কি সম্ভব? সময় ভ্রমণ? তুমি কিভাবে এখানে এলে? আমি আছি এবং নেই দুটোই, সে রহস্যময় হাসি দিয়ে বলল। আমি সময়ের ফাঁকে ফাঁকে ভ্রমণ করি। আমি এসেছি তোমাদের সাবধান করতে। কিসের বিষয়ে সাবধান করতে? আমি জিজ্ঞেস করলাম। এই বাড়িতে একটা গোপন সম্পদ আছে, আমার সম্পদ, প্রদীপ্ত বলল। এটা খুঁজে বের করতে হবে আগামী 3 দিনের মধ্যে। না হলে তোমাদের বিপদ হবে। কি ধরনের সম্পদ? কোথায় আছে? আমি জিজ্ঞেস করলাম। আমি সেটা বলতে পারব না। তোমাকে নিজেকেই খুঁজতে হবে, সে বলল। কিন্তু মনে রেখো, তুমি একা নও। অন্য কেউ এটা খুঁজছে। এবং সে তোমাদের ক্ষতি করতে দ্বিধা করবে না। এই বলে সে আবার মিলিয়ে গেল, ঠিক আমার চোখের সামনে। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। এটা কি সত্যিই ঘটেছে নাকি আমি স্বপ্ন দেখছি? আমি দ্রুত উপরে ফিরে এলাম এবং দেবাশিসকে ডেকে তুললাম। কি হয়েছে এত রাতে? সে ঘুম ঘুম চোখে জিজ্ঞেস করল। আমি তাকে সব বললাম। কিন্তু সে আবারও আমার কথা বিশ্বাস করল না। তুমি স্বপ্ন দেখেছ, অনিন্দিতা? এসব অসম্ভব। পরের দিন সকালে আমি সিদ্ধান্ত নিলাম নিজেই খুঁজব সেই গোপন সম্পদ। বাড়ির চারপাশে খুঁজতে লাগলাম। প্রতিটি ঘর, প্রতিটি কোণা। কিছুই পেলাম না। দুপুরে যখন সবাই খাবার খাচ্ছিল, দরজায় আবার কড়া নাড়ার শব্দ হল। এবার দেবাশিস নিজেই গেল দরজা খুলতে। দরজা খুলে সে একজন অপরিচিত লোককে দেখে অবাক হল। আপনি কে? দেবাশিস জিজ্ঞেস করল। আমার নাম অর্জুন চক্রবর্তী, লোকটি বলল। আমি একজন প্রত্নতত্ত্ববিদ। আমি খবর পেয়েছি এই বাড়িতে একটি ঐতিহাসিক সম্পদ থাকতে পারে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। এটা কি সেই লোক যার কথা প্রদীপ্ত বলেছিল, যে আমাদের ক্ষতি করতে দ্বিধা করবে না? দেবাশিস লোকটিকে ভেতরে আসতে দিল এবং তার সাথে কথা বলতে লাগল। অর্জুন সাহেব বললেন, তিনি শুনেছেন এই বাড়িতে একটি প্রাচীন পাণ্ডুলিপি লুকানো আছে, যা 1930 এর দশকে হারিয়ে গিয়েছিল। সেটা অত্যন্ত মূল্যবান, তিনি বললেন। সেটা একটি প্রাচীন রহস্যের সমাধান করে। আমি সেটা খুঁজে বের করতে চাই। আমি অবাক হয়ে শুনছিলাম। প্রদীপ্ত যা বলেছিল, এটা সেটার সাথে মিলে যাচ্ছিল। কিন্তু এই অর্জুন সাহেবকে বিশ্বাস করা যাবে কি না, তা বুঝতে পারছিলাম না। দেবাশিস তাকে অনুমতি দিল বাড়ি খুঁজতে। আমি ছিলাম অস্বস্তি নিয়ে। সেই রাতে আমি আবার বারান্দায় গেলাম, আশা করছিলাম প্রদীপ্তকে দেখতে পাব। এবং সত্যিই সে আবার এসেছিল। সাবধান, সে বলল। অর্জুন বিপজ্জনক। সে সম্পদ খুঁজছে, কিন্তু সে চায় না তোমরা জানো এর আসল মূল্য কি। সে তোমাদের ছলনা করছে। কেন? কি আছে সেই পাণ্ডুলিপিতে? আমি জিজ্ঞেস করলাম।
সেটা একটি মন্ত্র, প্রদীপ্ত বলল। একটি মন্ত্র যার সময় ভ্রমণের ক্ষমতা দেয়া। আমি এই মন্ত্র দিয়েই এখানে এসেছি। কিন্তু মন্ত্রটি ভুল হাতে পড়লে বিপদ হতে পারে। কোথায় আছে সেটা? আমি জিজ্ঞেস করলাম। তোমার মেয়ে জানে, প্রদীপ্ত বলল। সে জানে না যে সে জানে, কিন্তু সে জানে। আবার যেমন আগের বার সে অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকালে আমি তন্বীকে জিজ্ঞেস করলাম, তন্বী, তুমি কি এই বাড়িতে কোনো অদ্ভুত জিনিস দেখেছ? কোনো বই বা কাগজ যা অন্যরকম লাগে? তন্বী ভাবতে লাগল। না তো মা, কিছু মনে পড়ছে না। ভালো করে ভাবো, আমি বললাম। এটা খুব জরুরি। তন্বী আবার ভাবতে লাগল। আচ্ছা, একটা জিনিস আছে। আমার ঘরের আলমারির পেছনে একটা ফাঁকা জায়গা আছে। সেখানে আমি একটা বাক্স দেখেছিলাম। পুরনো লাগছিল। কিন্তু আমি খুলিনি। আমার উত্তেজনা বেড়ে গেল। এটাই হতে পারে। আমরা দ্রুত তন্বীর ঘরে গেলাম এবং আলমারি সরিয়ে দেখলাম। সত্যিই সেখানে একটা ছোট কাঠের বাক্স ছিল। আমরা সেটা বের করে আনলাম। বাক্সে একটা তালা ছিল। আমরা কি করে খুলব? সেই মুহূর্তে অর্জুন এসে হাজির হলেন। আপনারা কি পেয়েছেন? তিনি জিজ্ঞেস করলেন। আমি দ্রুত বাক্সটা লুকিয়ে ফেললাম। কিছু না, শুধু পুরনো জিনিসপত্র দেখছিলাম। কিন্তু অর্জুন সন্দেহ করলেন। তিনি আমাদের দিকে এগিয়ে এলেন। আমি জানি আপনারা কিছু লুকাচ্ছেন। এই সময় দেবাশিস ঘরে প্রবেশ করল। কি হচ্ছে এখানে? অর্জুন হঠাৎ তার মুখোশ ফেলে দিলেন। সেই বাক্স আমাকে দাও, তিনি দাবি করলেন। এটা আমার প্রাপ্য। কিছুই আপনার প্রাপ্য নয়, দেবাশিস বলল। এটা আমাদের বাড়ি, আমাদের জিনিস। কি? অর্জুন একটা পিস্তল বের করলেন। আমরা সবাই ভয়ে হতবাক হয়ে গেলাম। বাক্সটা দাও, তিনি আবার দাবি করলেন। দেবাশিস, বাক্সটা ওকে দিয়ে দাও, আমি ভয়ে ভয়ে বললাম। দেবাশিস বাক্সটা নিয়ে অর্জুনের দিকে এগিয়ে গেল। কিন্তু হঠাৎ ঘরে একটা তীব্র আলো ঝলকে উঠল। আমরা সবাই চোখ বন্ধ করে ফেললাম। যখন চোখ খুললাম, দেখলাম প্রদীপ্ত ঘরের মাঝে দাঁড়িয়ে আছে। অর্জুন ভয়ে পিছিয়ে গেলেন। তুমি? অর্জুন বললেন। তুমি সত্যিই আছো? অবশ্যই আছি, প্রদীপ্ত বলল। এবং আমি জানি তুমি কি চাও। কিন্তু সেটা তোমার হবে না। প্রদীপ্ত অর্জুনের দিকে এগিয়ে গেল। অর্জুন ভয়ে পিস্তল ফেলে পালাতে চেষ্টা করলেন, কিন্তু দরজা হঠাৎ নিজে থেকে বন্ধ হয়ে গেল। তুমি আমার বংশধরদের ক্ষতি করতে চেয়েছিলে, প্রদীপ্ত কঠিন স্বরে বলল। সেটা আমি হতে দিতে পারি না। অর্জুন কাঁপতে কাঁপতে পিছনে হাঁটছিলেন। আমাকে ক্ষমা করো, তিনি বললেন। আমি জানতাম না। প্রদীপ্ত তার হাত তুলল। তোমার সময় শেষ, সে বলল। হঠাৎ একটা প্রচণ্ড শব্দ হল, যেন বাজ পড়ল। আমরা সবাই কান চেপে ধরলাম। যখন আবার তাকালাম, দেখলাম অর্জুন আর প্রদীপ্ত দুজনেই অদৃশ্য হয়ে গেছে। আমরা সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। কি ঘটল? কোথায় গেল তারা? সেই বাক্সটা কোথায়? অভিক জিজ্ঞেস করল। আমরা চারপাশে তাকালাম। বাক্সটা ছিল মেঝেতে। দেবাশিস সেটা তুলে নিল। এবার এটা খুলতে হবে, সে বলল। কিন্তু তালা আছে, আমি বললাম। তালার চাবি লাগবে না, তন্বী হঠাৎ বলল। সবাই তার দিকে তাকালাম। আমি জানি কিভাবে খুলতে হয়। তন্বী বাক্সটা নিল। সে বাক্সের নিচে একটা ছোট বোতাম টিপল, যেটা আমরা কেউ লক্ষ্য করিনি। তালা খুলে গেল। আমরা উত্তেজনায় বাক্সটা খুললাম। ভেতরে একটা পুরনো কাগজ ছিল, প্রাচীন বাংলায় লেখা। এবং তার পাশে একটা ছোট পাথর, যা অদ্ভুত আলো জ্বলজ্বল করছিল। এটা কি সেই মন্ত্র? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। দেবাশিস কাগজটা হাতে নিল। এটা পড়া যাচ্ছে না। এটা কোনো প্রাচীন ভাষায় লেখা। হঠাৎ সেই পাথরটি আরও উজ্জ্বল হয়ে উঠল। আমরা সবাই চমকে উঠলাম। পাথর থেকে একটা আলোর রেখা বেরিয়ে আসলো এবং দেওয়ালে আঘাত করল। সেখানে একটা আলোর ছবি প্রতিফলিত হল। সেটা ছিল একটা মানচিত্র। আমরা আরও কাছে গিয়ে দেখলাম। এটা আমাদের বাড়ির আশেপাশের একটা মানচিত্র। এবং একটা বিন্দু আলোকিত ছিল, কালীবাড়ি, যেটা আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে। আমাদের কালীবাড়িতে যেতে হবে, দেবাশিস বলল। আমরা দ্রুত প্রস্তুত হলাম। বাচ্চাদের সাথে নিয়ে আমরা কালীবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মন্দিরে পৌঁছে আমরা চারপাশে তাকালাম। এখন কি করতে হবে?
মানচিত্রে আরও কিছু দেখিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম। না, শুধু এই জায়গাটা, দেবাশিস বলল। আমরা মন্দিরে প্রবেশ করলাম। প্রায় সন্ধ্যা হয়ে আসছিল এবং মন্দিরে কেউ ছিল না, শুধু একজন বৃদ্ধ পুরোহিত। আপনারা এত দেরিতে এসেছেন? পুরোহিত জিজ্ঞেস করলেন। আমরা কিছু খুঁজছি, দেবাশিস বলল। পুরোহিত আমাদের দিকে তাকালেন, তারপর তনবীর দিকে। তুমি এসেছ, তিনি বললেন। অনেক দিন ধরে অপেক্ষা করছি। আমরা সবাই অবাক হয়ে গেলাম। আপনি আমাদের চেনেন? আমি জিজ্ঞেস করলাম। আমি তাকে চিনি, পুরোহিত তনবীর দিকে ইশারা করলেন। সে ফিরে এসেছে। কি বলছেন আপনি? দেবাশিস জিজ্ঞেস করল। তোমার মেয়ে, পুরোহিত বললেন। সে প্রদীপ্তের পুনর্জন্ম। আমরা সবাই হতবাক হয়ে গেলাম। তনবী? প্রদীপ্তের পুনর্জন্ম? কিন্তু কিভাবে? প্রদীপ্তকে? তনবী জিজ্ঞেস করল। তুমি তাকে দেখেছ, তাই না? পুরোহিত জিজ্ঞেস করলেন। তিনি তোমার সাথে যোগাযোগ করেছেন, কারণ তুমি তার আত্মার অংশ বহন করছ। তনবী মাথা নাড়ল। আমি সেই অদ্ভুত লোককে দেখেছি। সে আমাকে কয়েকবার স্বপ্নে দেখা দিয়েছে। তিনি তোমাকে পথ দেখাতে এসেছেন, পুরোহিত বললেন। এসো আমার সাথে। তিনি আমাদের মন্দিরের পেছনে নিয়ে গেলেন, যেখানে একটা ছোট ঘর ছিল। ঘরে ঢুকে তিনি একটা প্রাচীন আলমারি খুললেন এবং একটা পুরানো বই বের করলেন। এটা প্রদীপ্তের ডায়েরি, তিনি বললেন। তিনি এটা আমার পূর্বপুরুষের কাছে রেখে গিয়েছিলেন 100 বছর আগে। পুরোহিত বইটা খুললেন। প্রদীপ্ত ছিলেন একজন বিজ্ঞানী এবং দার্শনিক। তিনি সময় ভ্রমণের রহস্য আবিষ্কার করেছিলেন। কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন এটা বিপজ্জনক। তাই তিনি সব লুকিয়ে রেখেছিলেন বিভিন্ন জায়গা। মন্ত্র, পাথর এবং চাবিকাঠি, 3টি আলাদা জায়গায়। আমরা মন্ত্র এবং পাথর পেয়েছি, দেবাশিস বলল। চাবিকাঠি কি? তুমি? পুরোহিত তনবীর দিকে তাকিয়ে বললেন। তুমিই চাবিকাঠি। তোমার মধ্যে প্রদীপ্তের আত্মা আছে, তাই তুমিই সময় ভ্রমণের মন্ত্র ব্যবহার করতে পারবে। আমরা সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। এসব কি সত্যি ঘটছে? নাকি এটা কোনো স্বপ্ন? কিন্তু কেন? আমি জিজ্ঞেস করলাম। কেন প্রদীপ্ত এখন ফিরে এসেছেন? কারণ বিপদ এসেছে, পুরোহিত বললেন। অর্জুন একমাত্র নয় যে এই ক্ষমতা চায়। আরও অনেকে আছে। প্রদীপ্ত জানতেন এই ক্ষমতা সঠিক হাতে থাকা দরকার। আমার হাতে? তনবী জিজ্ঞেস করল, তার চোখে ভয় ফুটে উঠেছিল। হ্যাঁ, কিন্তু তুমি একা নও, পুরোহিত বললেন। প্রদীপ্ত তোমার সাথে আছেন। তিনি তোমাকে পথ দেখাবেন। সেই রাতে আমরা বাড়ি ফিরে এলাম, মাথায় অজস্র প্রশ্ন নিয়ে। তনবী নিশ্চুপ ছিল। আমি জানি সে বিভ্রান্ত এবং ভয় পেয়েছে। সব ঠিক হবে, আমি তাকে আশ্বাস দিলাম। আমরা তোমার পাশে আছি। পরের দিন সকালে আমরা খবর পেলাম অর্জুন চক্রবর্তীর মৃত্যু হয়েছে, একটি অদ্ভুত দুর্ঘটনা। তিনি নাকি অসংলগ্ন কথা বলছিলেন একটা অদৃশ্য প্রেতাত্মা সম্পর্কে, যে তাকে অনুসরণ করছিল। আমি তনবীর ঘরে গেলাম। সে জানালার সামনে বসে বাইরে তাকিয়েছিল। তুমি ঠিক আছো? আমি জিজ্ঞেস করলাম। মা, সে বলল, আমার দিকে না তাকিয়ে। আমি তাকে দেখতে পাই, প্রদীপ্তকে। আমি তার কথা শুনতে পাই। তিনি আমাকে বলেন আমার একটা দায়িত্ব আছে। আমি তার পাশে বসলাম। কি দায়িত্ব, তনবী? আমাকে পাথরটি রক্ষা করতে হবে, সে বলল। এবং শিখতে হবে এর ক্ষমতা ব্যবহার করতে। তিনি বলেন আমি শুধুমাত্র ভালো কাজে এর ব্যবহার করতে পারি। তুমি কি করতে চাও? আমি জিজ্ঞেস করলাম। তনবী এবার আমার দিকে তাকাল। আমি শিখতে চাই, মা। আমি জানতে চাই প্রদীপ্ত কে ছিলেন এবং কেন তিনি আমাকে বেছে নিয়েছেন। আমি তাকে জড়িয়ে ধরলাম। আমরা একসাথে শিখব, ঠিক আছে? সেদিন থেকে আমাদের জীবন সম্পূর্ণ বদলে গেল। আমরা শিখলাম প্রদীপ্ত সেন ছিলেন একজন মহান বিজ্ঞানী, যিনি সময় ভ্রমণের রহস্য আবিষ্কার করেছিলেন। কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন এটা কত বিপজ্জনক হতে পারে, তাই তিনি এর জ্ঞান লুকিয়ে রেখেছিলেন। তনবী ধীরে ধীরে তার ক্ষমতা আবিষ্কার করতে লাগল। সে শিখল কিভাবে প্রদীপ্তের সাথে যোগাযোগ করতে হয়, কিভাবে সেই পাথরের ক্ষমতা ব্যবহার করতে হয়। আর আমি একজন সাধারণ মা থেকে হয়ে গেলাম একজন যাত্রার সঙ্গী, একটি অসাধারণ অভিযানে। আমার মেয়ে তনবী সেন এখন সময়ের রক্ষক। এবং আমি তার পাশে আছি প্রতিটি পদক্ষেপে। আমাদের পরিবারের রহস্য, যা 100 বছর ধরে লুকিয়েছিল, এখন আবার জেগে উঠেছে। এবং এটা শুধু শুরু। আমাদের সামনে অনেক অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে।
সময়ের গভীরে আমরা একসাথে এগিয়ে যাব।